কোর্টে আমরা তখনই চ্যালেঞ্জ করে এসেছি, দেখা হবে যে দেখা হবে। আঙ্গিকে, যে ভাষা, যে ভাষায় জবাব চাইবে সেই ভাষাতেই সমস্ত রকম ভাবে তার ব্যবস্থাপনা থাকবে। এটুকু আমরা এলাকার তৃণমূলকে, আমরা বিজেপিটাকে ধরি না এখানে, বিজেপি এখানে কিছু নেই। আর বিজেপি তৃণমূলের অল্টারনেটিভ নয়, এটা আমাদের এখানকার একটা 3 বছরের ছোট বাচ্চাও জানে। এই বাইনারিকে তৈরি করছে, আমরা তো তার জন্য মনে করি যে মিলন রায়ের যে আত্মহত্যাটা, এটা কোনো অংশে এটা আত্মহত্যা আমরা বলতে পারবো না, এটা রাষ্ট্রীয় খুন। এটা রাষ্ট্রীয় খুন এ কারণেই রাষ্ট্রীয় খুন যে মিডিয়া একদিকে ওই ঘৃণা ভাষণ প্রচার করছে, যেখানে সচেতনতামূলক ভাবনাকে মানুষের মধ্যে ছড়ানো উচিত ছিল, সেখানে যারা শাসক দলের নেতা, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, তারা ক্রমাগত যেভাবে ঘৃণা ভাষণকে ছড়াচ্ছে, তাতে এই ধরনের প্রান্তিক স্তরের মানুষ যাদের কাগজের অভাব আছে, তাদের মনের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। আতঙ্কে যখন তার ঘরে ঘুরে বেরিয়েছে, দেখবেন গ্রামীণ স্তরে তো বিভিন্ন জন চায়ের দোকানে খিল্লি করে, তুই তো বাংলাদেশ চলে যাবি রে, এই কথাটা ওর মনের মধ্যে এতটাই আঘাত এনেছে। একটা সাধারণ মানুষ, মানে ওনার স্ত্রীর সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে রাত্রেবেলাতে ওই 21 তারিখের আগে মোটামুটি যবে থেকে নোটিশটা এসেছে, বলছে ঘরের সমস্ত লাইট বন্ধ করে দে। কারণ আমি তো ছোটবেলায় মাকে হারিয়েছি, মামা ঘরে মানুষ হয়েছি, আবার আমি পরিবার হারা হব। আমার 9-এ পড়ে, 14 বছরের ছোট মেয়ে আছে, ক্লাস 2-তে পড়ে ছোট একটা বাচ্চা আছে, তাই ছেলে মেয়েকে ছেড়ে আবার আমি পরিবার হারা হব, পুলিশ খুঁজবে, আমাদেরকে কচুকাটা করে দেবে বলেছে। ধান মান প্রাণ 3 নিয়ে বর্ধমান কথাতেই আছে। এই বর্ধমান এক সময়ের বারবার করেই বলি লাল দুর্গ, এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিভিন্ন পশ্চিমবাংলার বিধানসভা সেখানে নির্বাচনের আগে কি অবস্থা, কোন দলের দিকে পাল্লা ভারী, কোন দলের দিকে একটুখানি মানুষের আস্থা বাড়ছে, কার দিকে কমছে, সরাসরি আপনাদেরকে দেখাবো। মাটিতে দাঁড়িয়ে মা মাটি মানুষের কথা বারবার করেই বলি, আবারও বলছি, আসল কথা মা মাটি মানুষের আসল কথা, মঞ্চের যাত্রা নয়, মাটিতে দাঁড়িয়ে মায়ের কথা, মানুষের কথা। এবং সেটা সব থেকে ভালো বলতে পারেন নিউজ মেকার যারা, তারা আপনারা টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন মুখকে দেখেন যারা তথাকথিতভাবে জনপ্রিয়, রাজনৈতিক দলের কথা বলছি আমি, দলমত নির্বিশেষে, কিন্তু মাটিতে যারা কাজ করেন, মাটির মানুষের সঙ্গে যাদের সম্পর্ক, তারাই তো আসল নিউজ মেকার। তাদেরকে আমরা নিয়ে আসি কবির সৌরভ ইউটিউব চ্যানেলে। খণ্ডঘোষে দাঁড়িয়েছি, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, সিপিআইএমের কৃষক আন্দোলনের বলা ভালো, এবং সেখান থেকেই সেই সূত্রেই সিপিআইএমের দুর্ভেদ্য ঘাঁটি, দুর্গ খণ্ডঘোষ। 2016 সালে নেক টু নেক ফাইট হয়েছিল, এবং 2021 সালে বাইনারির ভোট বলা হয়, সেখানে সিপিআইএম পর্যদস্ত হয়েছিল। কিন্তু তার আগে 1972 সাল, 1967, 69, 72 সাল বাদ দিয়ে ক্রমাগত জয়ের ইতিহাস এই রায়না, এই খণ্ডঘোষে। এই লাল মাটিতে সবুজ ধান, লাল পতাকা পথ করে উঠছে খণ্ডঘোষের একদম চিরপরিচিত চিত্র। এখানকার সিপিআইএম এর নেতা এই মুহূর্তে বলা যায় নেতৃত্ব দিচ্ছে সিপিআইএম কে বিনোদ ঘোষ। বিনোদকে আমি চিনি, আপনাদেরকে চেনাবো আজকে, বিনোদের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটি খবর দেবো, একটি হার্ট ব্রেকিং নিউজ, মর্মান্তিক খবর। মিলন রায় নামে একজন হতদরিদ্র মানুষ এসআইআর এর আতঙ্কে রেল লাইনে মাথা দিয়ে, পরিস্থিতি জানার চেষ্টা করবো। বিনোদ, খণ্ডঘোষে তুমি নেতৃত্ব দিচ্ছ, কৃষক আন্দোলনে তুমি নেতা, সিপিআইএম এ জেলা কমিটির সদস্য। মানুষ জানতে চান খণ্ডঘোষ সম্পর্কে তোমার কি মূল্যায়ন, কি ফল করবে? বাইনারির যে রাজনীতি তৃণমূল বিজেপি গোটা পশ্চিমবঙ্গ আমদানি করেছে, এই বাইনারিকে ভাঙছি আমরা প্রতিনিয়ত। ধরুন, এই বাইনারি তো একটা বড় ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্রকে ভাঙা মানে মানুষকে সাথে নিয়েই ভাঙতে হবে। মানুষ সব ক্ষেত্রে মেজাজ দেখাচ্ছে,
যে খণ্ডঘোষ, যে মেজাজ বামপন্থীদের কথাকে সামনে তুলে ধরার ক্ষেত্রে, সেটা বিভিন্ন সন্ত্রস্ত এলাকা হতে পারে, অপেক্ষাকৃত সহজ এলাকা হতে পারে, যে মেজাজটা আমরা দীর্ঘ সময় ধরে চেয়েছি মানুষের কাছ থেকে, 26-এর নির্বাচনের আগে আমরা সেই মেজাজের যে প্রত্যয় চোখে মুখে আঙ্গিকে সব দিকে আমরা পাচ্ছি। খণ্ডঘোষের মেজাজ এটাই, বাইনারিকে পরাস্ত করতে হবে। বিজেপি তৃণমূল থাকা মানে সরকারে হতে পারে, অন্য কোনো দিকে এদের শক্তি থাকা মানে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে মানুষের যে দেউলেপনা যেটা তৈরি হচ্ছে, গ্রামীণ আর্থিক যে পরিস্থিতির দুর্বলতা যেভাবে তৈরি হচ্ছে, এটা আলাদা করে আমাদেরকে আর বোঝাতে হচ্ছে না মানুষকে। ব্যক্তি অভিজ্ঞতা, তাদের নিজস্ব অভিজ্ঞতা, জীবনযাপনের অভিজ্ঞতা, জীবিকার অভিজ্ঞতা তাদেরকে প্রতি মুহূর্তে আসল বন্ধু চেনাচ্ছে। আমরা সেই পথে মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের কাজটুকু শুধু করে যাচ্ছি। মিলন রায়ের ঘটনা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। খুব আমরাল মর্মান্তিক গ্রাম। ঘটনা। আমরাল গ্রাম একদম বাঁকুড়া জেলার সন্নিকট বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক একটা গ্রাম, হতদরিদ্র খেতমজুর। ওনার বাবা, তার সাথে নামের মিল থাকেন। আচ্ছা। 2002 সালে ভোটার লিস্টে উনি ইন্দাস বিধানসভার ভোটার ছিলেন, মাত্র 35 বছর বয়স। তাই? সব থেকে যেটা বড় কথা, ওনার ছোটবেলাটাও খুব দুঃখের মধ্যেই কেটেছে। হুম। মামা ঘরে মানুষ, আচ্ছা। মা কলেরায় মারা যান। আরে। তা বাবা আবার অন্য সংসার করেন। আচ্ছা রায় আর ওনার ছিল বাগদি। আচ্ছা। এরপর যখন এসআইআর এর যে রকম ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে বিএলও যেভাবে ফর্ম ফিল আপ করতে বলেছিলেন সেই অনুযায়ী সবই কাজে গিয়েছিল, কিন্তু ওই টাইটেলের নামের মধ্যে যেটুকু পদবীর যেটুকু বানানের ভুল। প্রবলেম, ওই কারণেই মূলত ওকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকে পাঠায়। ইতিমধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকার ঠিক আগে যখন নোটিশ আসে, এলাকার যারা শিক্ষিত অংশের মানুষ, যেদিকে শিডিউল কাস্ট পাড়া তার পাশেই বিভিন্ন জেনারেল কাস্টের পাড়ায় অনেক শিক্ষিত মানুষ আছে, তাদের কাছে বারবার ছুটে যায়। এবং এত সাদাসিধে মানুষ, আরে। এত নিরীহ, সেভাবে পড়াশোনা করতে পারেনি। এসআইআর সংক্রান্ত ক্রমাগতভাবে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা, তার সাথে শাসক যেভাবে ঘৃণা ভাষণ ছড়িয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, এই কথাগুলো যারা চেতনা সমৃদ্ধ মানুষ তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু তিনি তো মুসলমান নন। এটাই আপনাদের ভুল হচ্ছে। এটা কি আপনারা বারবার হিন্দু মুসলমান পার্টে শাসক যেভাবে নামানোর চেষ্টা করছে, তাই তো, তিনি তো মুসলমান কিন্তু নন। আসল কথা তো প্রান্তিক মানুষ, সে এতটাই প্রান্তিক স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, তার তথ্যের অভাব আছে, তার কাছে কাগজের অভাব আছে। হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে বাইনারি তৈরি করার জন্য মিডিয়াকে দিয়ে এই বাইনারিকে তৈরি করছে। আমরা তো তার জন্য মনে করি যে মিলন রায়ের যে আত্মহত্যাটা, এটা কোনো অংশে এটা আত্মহত্যা আমরা বলতে পারবো না, এটা রাষ্ট্রীয় খুন। এটা রাষ্ট্রীয় খুন এ কারণেই রাষ্ট্রীয় খুন যে মিডিয়া একদিকে ওই ঘৃণা ভাষণ প্রচার করছে, যেখানে সচেতনতামূলক ভাবনাকে মানুষের মধ্যে ছড়ানো উচিত ছিল, সেখানে যারা শাসক দলের নেতা, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, তারা ক্রমাগত যেভাবে ঘৃণা ভাষণকে ছড়াচ্ছে, তাতে এই ধরনের প্রান্তিক স্তরের মানুষ যাদের কাগজের অভাব আছে, তাদের মনের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। আতঙ্কে যখন তার ঘরে ঘুরে বেরিয়েছে, দেখবেন গ্রামীণ স্তরে তো বিভিন্ন জন চায়ের দোকানে খিল্লি করে, তুই তো বাংলাদেশ চলে যাবি রে, এই কথাটা ওর মনের মধ্যে এতটাই আঘাত এনেছে। একটা সাধারণ মানুষ, মানে ওনার স্ত্রীর সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে রাত্রেবেলাতে ওই 21 তারিখের আগে
মোটামুটি যবে থেকে নোটিশটা এসেছে বলছে ঘরের সমস্ত লাইট বন্ধ করে দে। আহা, কারণ আমি তো ছোটবেলায় মাকে হারিয়েছি, মামা হুম। ঘরে মানুষ হয়েছি। আবার আমি পরিবার হারা হব। আমার 9 এ পড়ে, 14 বছরের ছোট মেয়ে আছে। ক্লাস 2 তে পড়ে, ছোট একটা বাচ্চা আছে। তাই ছেলে মেয়েকে ছেড়ে আবার আমি পরিবার হারা হব। পুলিশ খুঁজবে, আমাদেরকে কচুকাটা করে দেবে বলেছে। এহে, এই যে গ্রাম স্তরেতে সচেতনতার অভাব এবং খিল্লি করে যারা বলেছেন হুম, তাদের কথাটা কি সত্যি মনে ভেবে, যারা শুভানুধ্যায়ী তারা যখন তাকে সত্যি সত্যি বোঝানোর চেষ্টা করেছেন না এত ভয় পাওয়ার কিছু না, তোমাদের দলের সেখানে এখানে বিএলএ ছিলেন? সমস্ত কিছু কথা আমাদের মানুষরা তাদেরকে কানেক্ট করেছে। কিন্তু ওই যে বললাম, ভয় ঢুকে গেছে যেহেতু ভেতরে। ভয়টাকে এমন জায়গায় ট্রমা আকারে গেছে, সে জায়গা থেকেও বেরিয়ে আসতে পারেনি। তার জন্য 21 তারিখে তার হিয়ারিং আছে বলে 20 তারিখে এহ, রাত্রেবেলাতে প্রথম সুইসাইড করে কীটনাশককে চেষ্টা করে। তারপরে যখন বিফল হয় ওকে সঙ্গে সঙ্গে আমরা ওইখানকার স্থানীয় মানুষেরা সকল ওদের আত্মীয় স্বজন মামা ঘরের মানুষ যেহেতু ইন্দাস হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওটা সব থেকে কাছে হসপিটাল বলে। ইন্দাস হসপিটাল থেকে তারপরে 22 তারিখে ফিরে আসে। ওয়াশ টুয়াশ করার ফলে কিছুটা শরীর রিকভারি করে, বলে যে শরীর প্রচণ্ড উইক, একে খুব চোখে চোখে রাখুন এবং হ্যাঁ। ভালোভাবে রাখুন, বাড়িতে কিছুদিন থাকুক, আস্তে আস্তে ঠিক হবে। হুম, ঠিক 22 তারিখে আসার পর 23 তারিখের ভোরবেলায় যেটা বিডিআর ট্রেন আছে বাঁকুড়া মোসাগ্রাম রোডে, ওই রুটে যেটা চলে সেখানে সে মাথা দিচ্ছে। এহ, মানে আপনি বোঝার চেষ্টা করুন যে মানে জীবনের প্রতি আর কি কোনো আগ্রহই নেই, মানে এই যে ইতস্তত হয়ে পরিবার যাওয়া। হারানোর তার যে আতঙ্ক। একটা আতঙ্ক, যে আমি মা হারা হয়েছি, আমি বাবাকে ছেড়ে থাকতে হয়েছে আমার মামা বাড়িতে। মাত্র 16 বছর বয়সে মামারা বিয়ে দিয়ে দিয়েছিল, কারণ বুঝতেই পারছেন অত্যন্ত গরিব ঘরের মানুষ, কে রেঁধে বেড়ে দেবে। হুম, মা মরা মেয়ে ছেলে, স্বাভাবিকভাবে তাকে একটা একদম নারুগ্রামের কাছে রূপসোনা বলে একটা গ্রাম আছে রায়না, হুম। সেখানের তাদের পরিবার অত্যন্ত গরিব পরিবার। তারা দুজন মিলে এত দারিদ্রতা সত্ত্বেও তারা কিন্তু দুঃখের ভাতকে সুখ করে খেতে শুরু করেছিল, এবং ছেলে মেয়েকে অত সুখ ছিল দারিদ্রতার না, শান্তি মধ্যেও ছিল। একদম ওইটুকু সামর্থ্যের মধ্যেও দুটো ছেলে মেয়েকেই কিন্তু পড়াশোনা করাচ্ছিল। এবং ও নতুন করে একটা স্বপ্ন তৈরি করার চেষ্টা করছিল, যেখান থেকে যে আমার ছেলে মেয়েকে আমি ঠিক মানুষ করব। আতঙ্কটা প্রান্তিক স্তরের মানুষদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকাতে পেরেছে নির্বাচন কমিশন, তার যে খামখেয়ালিপনা, তার সঙ্গে শাসক দল, এরা যেভাবে দুটো স্তরে কেন্দ্র রাজ্য দুদিকেই যেভাবে খেললো, রাজ্যকে কেন বলছো? তো কেন্দ্রীয় এরাই তো, সরকারের প্রকল্প। এটাই তো মানে ষড়যন্ত্র। এবং কেন্দ্রীয় সরকারও বলা ভুল, এ তো নির্বাচন কমিশনের কাজ, হ্যাঁ, সরকারের তো নির্বাচন নয়। কমিশন যদি নির্বাচন কমিশনের মতো কাজ করে মানে 2002 সালে তোমাদের অভিযোগটা রাজ্যের বিরুদ্ধে কেন? বামফ্রন্ট আমলেও 2002 সালে এসআইআর হয়েছিল। আপনি সর্বস্তরের মানুষের জিজ্ঞেস করতে পারেন সেই সময় যারা ভোটার ছিলেন, না, ঠিক তারা জানতেও পারেননি যে হ্যাঁ, এসআইআর বলে কিছু একটা হয়েছে। ঠিকই। এবং এই সময়কালে এবং যারা প্রত্যেকবারই এসআইআর হয়েছে, SIR হয়। এসআইআর স্বাভাবিক ঘটনা, মৃত ভোটার বাদ যাবে, স্থানান্তরিত ভোটারদের নাম বাদ যাবে, এবং সেখান থেকে একটা ফ্রেশ, একটা প্রকৃত ভোটারদের এই লিস্ট তো আমরা দিনরাত চেয়েছি, এটা চাইছি। এটার মধ্যে এই আতঙ্কটা তৈরি করার ক্ষেত্রে বাইনারি পলিটিক্সটাকে নতুন করে উজ্জীবিত করা, জীবন জীবিকার প্রশ্নে তো এদের কথা বলার কোনো জায়গা নেই, তাহলে সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ছাড়া। আসলে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট নয় বা কোনো রাজনৈতিক চেতনা সম্পূর্ণ নয় বলে আমরা মনে করি না। কেন মনে করি না তার জন্য অনেক কথা আছে। এবার নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে, একটা নির্দিষ্ট কাকে দালালি করছে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে, বা তাদের যদি কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট থাকেও, এতবার চেঞ্জ হয়। একবার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, একবার মুখোপাধ্যায়ের সঙ্গে মুখার্জি নামের পরিবর্তন, একবার বিবি তার সাথে বেগম, তার সাথে খাতুন, তাই তো। একবার কুমারী থেকে দেবী, এগুলো তো নর্মাল। অ্যাকচুয়ালি মানে খাতুন বানান তো অনেকে KHATUN, শেখের আবার বানান, ডবল খাতুনের ওয়েন। বানান, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর তুমি ক্ষেত্রে শেখ লজিক্যাল খাতুন ছেড়ে দাও, ডিসক্রিপেন্সি। তুমি বোস বাসু, মুখার্জি, মুখার্জি, তারপর চট্টোপাধ্যায়, রয় চ্যাটার্জি, রায়। এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, এগুলো তাই তো তো, তাই তো। এগুলো সাধারণভাবে আমরা মনে করি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন তাদের দেওয়া একটা নোটই যথেষ্ট, তার জন্য তো হয়রানি লাগে না। তাই তো। এবং আমরা যেটা কেন রাজ্যকে কেন দোষারোপ করছি, এই মমতা ব্যানার্জি যখন এসআইআর এর জন্য প্রথম কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশন যখন তাকে রাজ্যগত সহযোগিতার জন্য বলে,
প্রথমে এসআইআর সম্পর্কে এমন কিছু কথা উনি রটালাতে শুরু করলেন যে রটনার মাধ্যমে মানুষ এসআইআর কি খায় না মাথায় দেয় এই বিষয়ে যতটা বুঝতে পারলো, এটা একটা আতঙ্কের পেল। পরিবেশের তৈরি জায়গাটা উনি কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে করে দিলেন। মানে তোমাদের অভিযোগ হচ্ছে প্রশাসক হিসেবে ওনার ভূমিকাটা সদর্থক হওয়া উচিত ছিল, একটা মানে রাজনৈতিক প্রশাসক- জ্যাকেট পরলেন গায়ে। একদমই তাই। এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করাটা নিশ্চয়ই একটা প্রশাসকের ভূমিকা থাকা উচিত নয়, বরং এটার ক্ষেত্রে কতটা সহযোগিতা করা যায়, মৃত ভোটার থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার ক্ষেত্রে প্রশাসন উদ্যোগ নিয়ে সেক্ষেত্রে নির্বাচন বরং কিনা কমিশনের যদি সহযোগিতা করা। বিজেপি, আমি বলছি যে শুভেন্দু অধিকারী অনেক বিতর্কিত রোহিঙ্গা কথা ভোট নিয়ে বলেছেন এত কথা, ইত্যাদি, রোহিঙ্গা সেক্ষেত্রে মুসলমান মুখ্যমন্ত্রীর দলমত নির্বিশেষে মানুষকে নিশ্চিন্ত করা উচিত ছিল যে আমি আমার উনি তো রাজ্যের কোনো প্রথম জেনুইন প্রশাসনিক ভোটারকে বৈঠক থেকে বলেই দিলেন ঠিকই যে আমি এসআইআর হতে দেব হতে না। দেব না। এটা উনি বলতে পারেন মানুষ কি করে? স্বাভাবিকভাবে বিশ্বাস করেন ওনাকে, স্বাভাবিকভাবেই উনি যেহেতু সরকার চালাচ্ছেন প্রধান এবং মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী মানে আমাদের প্রশাসনের উনি প্রধান, সর্বময় কর্তা। একদম একদম। এবার সে জায়গা থেকে উনি যখন একটা কথা বলছেন, স্বাভাবিকভাবে আমরা সাধারণ স্তরে যে মানুষের তাই তো। তারা তো মানবে ওর কথাটা, উনি তো তোমারও মুখ্যমন্ত্রী, সবার তাই মুখ্যমন্ত্রী। তো। বিনোদ, মানে সত্যি মানে প্রয়াত মিলনবাবুর পরিবারের জন্য মানে শোক জানানোর মানে ভাষা নেই। এত আমি চেষ্টা করব। হতদরিদ্র পরিবার, মানে সংসার চলবে কি করে জানি না। দুখানা বাচ্চা। আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, কোনো রাজনীতির কথা ওখানে বলতে চাইনি আমরা। না, যাওয়া উচিত নয়। আমরা তো রাজনীতির কথা বলতে আসছি না, মানুষের কথা বলছি। কারণ আমরা এটা জানি যে মানুষ তার নিজের অধিকারের প্রশ্ন বুঝলে সেই জায়গাতেই আমরা যে গতকাল তো কথাগুলো তৃণমূল বলতে চাই। কংগ্রেস ওদের পক্ষে পাশে দাঁড়িয়েছিলেন শুনলাম। দেখুন, দাঁড়ানোটা সমস্যা নেই, কিন্তু দাঁড়ানোর প্রকারটা নিয়ে সমস্যা আছে। বলেছে, আমরা খণ্ডঘোষের বিডিও সাহেবকে আমরা বলেছিলাম যে এটা এসআইআর মিত। একটা পক্ষ থেকে প্রচার করার চেষ্টা হয়েছিল, ওনার নাকি যেরকম প্রশাসন এটা এর আগেও করেছে, বহু কৃষক যখন আত্মহত্যা করেছে ঋণের দায়ে, তখন তাকে পরকীয়া সম্পর্ক বলেছিল বা বউয়ের সঙ্গে ঝগড়া বলেছিল। এটা এদের ট্রেন্ড। ঠিক একইভাবে একে এনার মৃত্যুটাতে বলেছিল পরিবার কিছু আলাদা করে ডিমান্ড করেনি। কিন্তু আপনাকে বলি, ওই অবস্থায় ওই 6 বছরের একটা বাচ্চা, পরিবার কি ডিমান্ড একটা করবে, তাই তো। 14 বছরের বাচ্চা মেয়ে আর তার স্ত্রী, যেখানে তার কেউ নেই, তারা যখন ছুটে বেড়াচ্ছে, একটা মুন্ডুটা কেটে বেরিয়ে গেছে, বডিটা একদিকে পড়ে আছে রেল লাইনের উপর। সেই বডিতে দেখার পর তার আলাদা করে তাকে সুযোগ দেওয়া হলো না। তার আগেই তার একটা নেগেটিভে চলে গেল যে এরা এই মৃত্যুটা এসআইআর সংক্রান্ত না, তৃণমূলের ঘুম অনেক পরে ভেঙেছে। তৃণমূল এদেরকে বিডিও অফিসে দেখা করাবো বলে নিয়ে গিয়েছিল। আমি এদেরকে মঞ্চে বসানোর বিরোধিতা করছি না, ওনারা রাজনৈতিক ভাবে এটাকে ব্যবহার করতে চাইছেন। আর আমরা বলছি এটা মানুষ, ওনার পরিবারটা দরিদ্র পরিবার, দুটো অতি বাচ্চা। অবশ্যই, মানে তিনি যাকে খুশি ভোট দিন না দিন, আমাদের এখানে কোনো ওই প্রশ্ন আসছেই না। কিন্তু আমরা বিডিওর সাথে ওনাকে পার্সোনালি, আমরা নিজেরাও সেখানে যাইনি, আমরা বিডিও সাহেবকে বলে দেখা করিয়ে দেখার ব্যবস্থা করেছিলাম, এবং তারা সেই অনুযায়ী বিডিও সাহেব ওনাদের সাথে বিষয়টা কথাও বলেছেন। ইভেন আমরা বর্ধমান সদর দক্ষিণের যিনি এসডিও, তার সাথে গতকালও দেখা করে আসি। আচ্ছা, সেই সময় ওনাদেরকে বিডিও ডেকে পাঠিয়েছেন বলে তৃণমূলের মঞ্চে বসিয়ে এই কাজটা আমার মনে হচ্ছে যে ওটা দেউলিয়াপনা। আসলে রাজনীতির জন্য যদি মানুষকে এই ব্যবহারটা করা হয়, তাহলে আসলে এটা তো ওনাদের দোষ না। এনাদের দলনেত্রী থেকে শুরু করে এনাদের গোটা যে টিম, আমি টিম আকারেই বলছি, কারণ এটা টোটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তো যেখানে যতটুকু যেভাবে ব্যবহার করা যায় আর কি, সেই বোধ থেকেই এনেছে। আমি মানে কিছু কথা কানে ঢুকছে, কিছু কথা কানে ঢুকছে না। মানে 35 বছরের একজন আমাদের থেকেও ছোট অনেকটা মানে ছেলে, সে এইভাবে। আমি তোমাকে অনুরোধ করে রাখলাম যে আমি এই পরিবারটির সঙ্গে একবার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চাই, যদি সম্ভব হয়। আমি অন ক্যামেরা বলছি, যদি সম্ভব হয় আমি একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। আগামীকাল আমরা আবার ওই পরিবারে যাব। আচ্ছা, আগামীকাল আমরা বিকেলবেলায়, ওই এলাকার মানুষ যেহেতু প্রান্তিক স্তরের মানুষ, হ্যাঁ, আর ওনার ভয়টা ছিল এরকম, কোনো যেহেতু সাহায্য বাবার যদি ওনাদের লাগে। ইদাসের বিধানসভা, আমি তো এখন খণ্ডঘোষ বিধানসভা, তাহলে কি করে আমার হয়, কি করে বাবার সাথে মিলবে। আমরা এসআইআর সংক্রান্ত এই যে আতঙ্ক ভীতির যে পরিবেশ
দুই শাসক দলের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। দেখুন, আমরা এটাকে আপনি আটকাতে চাইছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার হয়ে কোনো ধরনের কোনো বিড়ম্বনার মধ্যে পড়ুন চাই না, কিন্তু যদি পড়েনও, দয়া করে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা রাখুন। জানি আতঙ্ক বিদ্বেষের পরিবেশ ছড়ানোর চেষ্টা চলছে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। জীবন কিন্তু খুব মূল্যবান, সব থেকে মূল্যবান। বিনোদ, এই আলোচনাকে অন্য দিকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছে ছিল না, কিন্তু দর্শকের স্বাভাবিক কৌতূহল থাকবেই। আমি একদম শেষ প্রশ্ন তোমায় করব। আমি যদি খুব ভুল না করি, খণ্ডঘোষ অঞ্চলের 10টি এবং গলসি অঞ্চলের 7টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই খণ্ডঘোষ বিধানসভা। এখানে তোমরা 2016 সালে নেক টু নেক ফাইট করেছিলে, 2021 সালে ভালো রকম ভাবে তোমরা পর্যদস্ত হয়েছিলে। এবারে তোমরা কি ধরনের ফলাফল আশা করছো? আমরা মানুষকে বিশ্বাস করি, হুম মানুষের কথাকেও বিশ্বাস করি। হুম যখন পর্যদস্ত হয়েছিলাম তখন মানুষকে অবিশ্বাস করিনি। হুম বাইনারির ভোটেতে বিভিন্ন প্রচারে সেই প্রচার যন্ত্রের সাথে আমরা পেরে উঠিনি। সাংগঠনিকভাবে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। হুম 21-এর পরে আমরা কিন্তু ঘর ঢুকে পড়িনি। হুম প্রত্যেকটা মুহূর্তে মানুষকে সাথে নিয়ে আমরা পঞ্চায়েত স্তর এবং এই পঞ্চায়েত স্তরে যে দুর্নীতি, তৃণমূল যেটা এমন কোনো জায়গা তো ফাঁকা রাখেনি 100 দুর্নীতির দিনের কাজ ক্ষেত্রে। ইত্যাদি। আর ইতিমধ্যেই সসংজ্ঞায় আপনারা জানেন, তোমরা যে জনবহুল যে ডেপুটেশনটি দিয়েছিলে এটা সেটা আমি আমরা নিজে এটা কভার এটা করেছিলাম। এটা আমরা শুধু সসংজ্ঞা না, হুম আমরা এই 17টা পঞ্চায়েতেই আমরা আমাদের মতো করে লড়ার চেষ্টা করেছি। হুম এবং এই সময়কালের মধ্যে তৃণমূলকে হারাতে পারে বলে যাদেরকে মনে করা হয়েছিল, বিজেপিকে, 21 সালে নির্বাচনে যখন বিজেপি হেরে গেল, দেখলাম বিজেপির পার্টি অফিস তৃণমূলের ঝান্ডা নিয়ে ওই বিজেপির ছেলেরাই যারা লাফালাফি করছিল হুম তারা এসে বিজেপির পার্টি অফিসটা ভাঙছে। আচ্ছা। এভাবে এই রাজনৈতিক, আমি জানি এতে দুটো দলের কি পরিস্থিতি, কিন্তু মানে আমাদের কাছে যারা আমরা বামপন্থী বিভিন্ন জায়গায় সংগঠনের কাজটা করি, সে যে দলেরই হোক না কেন, এই কালচারটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কখনো দেখিনি। আমাদের যতটুকু রাজনৈতিক জীবন তাতে আমরা দেখিনি, বা আমাদের যারা পূর্বসূরি তাদের কাছ থেকেও আমরা কখনো পাইনি। না, ঠিক আছে, তোমরা আ- শুধুমাত্র আবেগ দিয়ে তো, ফিলোসফি দিয়ে তো নির্বাচন হয় না বিনোদ। নির্বাচনের কিছু পাটিগণিত আছে, নির্বাচনের কিছু বীজগণিত আছে, কিছু ফিজিক্স আছে, কিছু কেমিস্ট্রি আছে, আমরা সমস্ত সাবজেক্টের কিছু উল্টে যে জিওগ্রাফি বলছি, আছে। মানুষ এখানে বুঝে নিয়েছে তার বন্ধুকে। মানুষ 2026 সালে তারা চ্যালেঞ্জ নিয়েছে এটা। ওয়াকফ ইস্যু, ওবিসি রিজার্ভেশনে সংখ্যালঘু মানুষদের সাথে যে বঞ্চনা, মমতা ব্যানার্জির বিজেপির এজেন্ট হিসেবে গোটা পশ্চিমবঙ্গে যে ভাবনা, সার্বিকভাবে কর্মসংস্থানের প্রশ্ন, যে এলাকা শস্য শ্যামলা এলাকা, আমাদের এই এলাকায় 3 ফসলি জমি অধিকাংশ, এত প্রাচুর্য আছে, সে জায়গায় কোনোদিন কোনো মানুষের ছোট বাচ্চাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে পাঠাতে হতো না। এখন গ্রাম ধরে ধরে পরিযায়ী শ্রমিক। ধর্ম দিয়ে যে রাজনীতি, এলাকার যারা গরিব অংশের মানুষ, ক্লাস SC ST অংশের মানুষজনকে নিয়ে যে বিজেপির নতুন করে হিন্দুত্ববাদের দীক্ষা দিয়ে যে রাজনীতি, এই রাজনীতি খণ্ডঘোষের মাটিতে আর কাজ করবে না। কারণ আমরা ইতিমধ্যেই সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের আহ্বান জানিয়েছি, কর্মসংস্থান, আমাদের জীবন জীবিকার, তার যে প্রজন্মের ভবিষ্যৎ, এটাই আমাদের মূল কথা। তৃণমূলের চুরি, পঞ্চায়েত স্তরের দুর্নীতি, যে পঞ্চায়েতকে আমরা বুক দিয়ে আগলে সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে ব্যবহার করেছি, সাধারণ মানুষের আত্মমর্যাদাকে তুলে আনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, সেই পঞ্চায়েত তার নিজের আত্মসম্মান ফিরতে চাইছে। চুরি ডাকাতির জন্য সসংখ্যা পঞ্চায়েতের মতো 100 দিনের কাজে নিজে হলফনামায় দিচ্ছে 14 লক্ষ টাকা মেরে খেয়েছি, আমরা এই পঞ্চায়েত থেকে টার্গেট করেছি। ইতিমধ্যেই পাড়ায় সমাধানে 10 লক্ষ টাকা করে বুথ পিছু এসেছে, সংসদ পিছু এসেছে। 70,000 টাকা করে একটা কল, এটা বিশ্বাস করেন? একটা সাবমার্সিবল করতে 42,000 টাকা লাগে না। খুব ভালো যদি আপনি পাম্প বসান 45,000 টাকার বেশি খরচ হয় না। একটা সাধারণ কল পঞ্চায়েতের ওন ফান্ডের টাকা মেরে খেয়ে দিয়েছে। এক একটা লোধনা পঞ্চায়েত থেকে শুরু করে আপনি বাঁধ এলাকায় আমাদের ক্যানাল আছে, সেখানে এত গাছ ছিল বামফ্রন্টের আমলে, এত রকমের গাছ লাগানো হয়েছিল, দামি দামি গাছ, একটা গাছ নেই। ধুধু মরুভূমি করে দিয়েছে, ওন ফান্ডেড সব টাকা মেরে খেয়ে দিয়েছে।
সাধারণ যে কলগুলো ছিল সেগুলোকে বাগানোর মুরদ নেই। যে জমি কিনে রাখা হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে, সেগুলো এলাকার তৃণমূল নেতারা নিজেরা ব্যক্তিগত পারপাসে নিজেদের নাম রেকর্ড, বুঝতেই পারছেন বিএলআর অফিসগুলো কেমন চুরির আতুরঘর হয়েছে, সব কিছু করে নিয়েছে এরা। এই দুর্নীতি চোখের সামনে ঘটা দুর্নীতি, মানে ইলেত বিলেত অত এসএসসি, অত বড় বড় কয়লা গরু, অত তো দূরে আমরা যেতে পারবো না, আমরা গ্রামের মানুষ, আমরা চোখের সামনে চুরি দেখছি। এবং চুরিটাকে আমাদেরকে যে পাড়া বৈঠকে যে বলতে হচ্ছে তার কোনো আলাদা কোনো বিষয় নেই, তারাই আমাদেরকে বলছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের যদি কথা বলে, আমাদের গায়ের মায়েরা, আমাদের গায়ের কাকিমারা, বৌদিরা সবাই জানে এটা সরকারের টাকা। তারা নিজেরা বলছে সংসার খরচটা এমন বাড়িয়েছে, সেই বাড়ানোতে যে টাকাটাকে আমাদের মাথা থেকে কেটে দেওয়া হচ্ছে, সেই টাকাতে মনে হচ্ছে টাকাটা বাবরে মেয়েদেরকে টাকা দিচ্ছে, আমাদের ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু আমাদের পুরুষদের ঘরের পিছনে বাস দিচ্ছে। আরও বড় কথা, যারা কাজকর্ম করেন, যারা গাড়িতে নিয়ে একটুখানি ধরুন ড্রাইভারির কাজ করছে, আপনি যেখানে যাবেন হাত পেতে বসেই আছে প্রশাসনের লোকেরা। তা সেই জায়গা থেকে তাদের মাথা থেকে যে তোলা হচ্ছে, লুট হচ্ছে, সেই লুট প্রসঙ্গে তার জবাব দেওয়ার জন্য এখানে তৈরি 2023 সালে নির্বাচনে, এটুকু আপনাদেরকে বলে রাখি, যদি আমরা নমিনেশনের সময় আটকানোর কথা ছিল, আটকাতে পারেনি, আমরা সেভাবেই তৈরি ছিলাম বা তৈরি হয়ে গিয়েছিলাম। তার আগে বিডিও এসডিও সবাই মিলে তো একটা ভালো গেম খেলেছিলেন। আমাদেরকে তার আগে মিটিংয়ে ডাকা হয়েছিল, বলা হয়েছিল যে নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে পঞ্চায়েতের যারা ক্যান্ডিডেট হয়েছিলেন বা ক্যান্ডিডেট দ্বারা নির্ধারিত তার যে এজেন্ট, তাছাড়া কেউ ঢুকবে না, আপনারা কাউকে নিয়ে আসবেন না। যদি জানতাম যে সিএপিএফকে সামনে বসিয়ে রেখে বিজেপি তৃণমূলের, বিজেপি তো এখানে হাওয়া হয়ে গেছিল, 4% ভোটে নেমে গিয়েছিল গোটা পঞ্চায়েতে, বুঝতেই পারছেন যেখানে পঞ্চায়েত লড়তে জানে না, পঞ্চায়েত লড়তে পারে না, তাহলে সাংগঠনিক জায়গা কোন জায়গায় থাকতে পারে তাদের। তা সিপিআইএম যাতে আলাদা করে এদের বাইনারিকে ভেঙে সামনে না বেরিয়ে আসতে পারে, সে জায়গাতে দাঁড়িয়ে গোটা প্রশাসন, তার সঙ্গে তৃণমূলের অ্যান্টি সোশ্যাল, ও জায়গা আমরা অ্যান্টি সোশ্যালটাকে সামলে দিতাম। যদি তার আগের দিনে আমরা ছোট, আমাদের রাজনৈতিক বোধগম্যতা এখনো সে জায়গায় তৈরি হয়নি। তবে আমরা এটাও বলছি, বিধানসভাতে তো আমরা দেখছি, আগামী পঞ্চায়েত ভোটে আমরা তখনই চ্যালেঞ্জ করে এসেছি, দেখা হবে। যে আঙ্গিকে, যে ভাষা, যে ভাষায় জবাব চাইবে, সেই ভাষাতেই সমস্ত রকমভাবে তার ব্যবস্থাপনা থাকবে। এটুকু আমরা এলাকার তৃণমূলকে, আমরা বিজেপিটাকে ধরি না এখানে, বিজেপি এখানে কিছু নেই। আর বিজেপি তৃণমূলের অল্টারনেটিভ নয়, এটা আমাদের এখানকার একটা 3 বছরের ছোট বাচ্চাও জানে। এজন্য আমরা আলাদা কিছু নেই। খেলা হবে উত্তরে, দেখা হবে, বিনোদ ঘোষ বলছে 32%-এর বেশি ভোট ছিল গত পঞ্চায়েত নির্বাচন এই অঞ্চলে সিপিআইএম এর। পূর্ব বর্ধমান জেলায় ত্রিমুখী লড়াই যদি হয়, বাকি অঙ্ক আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।